আসসালামু আলাইকুম বন্ধুরা। আগের আইস এজ মুভিতে আমরা সবাই দেখেছিলাম কিভাবে ম্যানি তার একজন সঙ্গী অ্যালি আর সেই সাথে আরও অনেকজনকে পেয়ে গেছে এবং তাদের দল দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। তো এই প্রেক্ষিতে এই মুভির তৃতীয় পর্ব চলে আসে, যা ধুমধাম করে রিলিজ করা হয়েছিল। তো মুভির শুরুতে আমরা আবারও সেই কাঠবিড়ালিকে দেখতে পাই, যে কিনা এবারও নিজের সেই একরত্তি একরল ফলটার পেছনেই পড়ে আছে। কিন্তু এবার সেটা খুঁজতে খুঁজতে সে একজন মেয়ে কাঠবিড়ালির দেখা পেয়ে যায়। প্রথমে এদের দুজনের মধ্যে একরল ফলটা নিয়ে জোরদার লড়াই হয়। তারপর লড়াই করতে করতে তারা অনেক উঁচুতে উঠে যায়, আর এভাবেই দেখতে দেখতে তাদের মধ্যে ভালো লাগা শুরু হয়ে যায়। এদিকে দৌড়াতে দৌড়াতে ম্যানি হাজির হয়। সে খুবই চিন্তিত ছিল এবং সকল প্রাণীদের জড়ো করে তার কাছে নিয়ে এসেছিল। তাদের আচরণ দেখে বোঝা যায় যে অ্যালি হয়তো অন্তঃসত্ত্বা এবং খুব শীঘ্রই একজন নবজাতক আসতে চলেছে। তবে ম্যানি তার নবজাতককে নিয়ে খুবই সিরিয়াস, তাই বাকিরা বলাবলি করতে থাকে যে এটা তো কেবলমাত্র একটা ছোট্ট বাচ্চা, এত তাড়াতাড়ি তুমি এত উত্তেজিত কেন হচ্ছ। অন্যদিকে আমরা ডিয়াগোকে দেখতে পাই, যে কিনা খাবার খেতে গিয়ে একটা হরিণের পেছনে দৌড়াচ্ছিল। আসলে মুভির এই সময়ে এসে ডিয়াগো অনেকটাই বুড়ো হয়ে গিয়েছে, তাই সে বুঝতে পারে যে তার আর আগের মতো শরীরে শক্তি নেই। এদিকে ম্যানি তার অনাগত সন্তানের কথা ভাবছে। এমনকি ম্যানি একটুখানি জায়গাতে তার অনাগত সন্তানের জন্য একটা খেলার মাঠও বানিয়ে ফেলেছিল, যেন তার ছোট্ট হাতিটা সেখানে ভালোভাবে খেলতে পারে। ম্যানির কথা ছিল যে অন্য কোনো প্রাণী সেখানে খেলতে পারবে না, এটা শুধু তাদের বাচ্চাদের জন্য। ঠিক তখনই সেখানে ডিয়াগো এসে হাজির হয়, যে কিনা ম্যানি আর অ্যালিকে বলে, আমি এবার এই গ্রুপ ছেড়ে দিচ্ছি, এখন থেকে আমি একাই থাকবো, কারণ আমি খুব দ্রুত বুড়ো হয়ে যাচ্ছি, খুব জলদি আমি কিছু খেতেও পারবো না। ম্যানি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এই গ্রুপটা অনেক পুরনো, তুমি আমাদের ছেড়ে কেন চলে যাবে। কিন্তু ডিয়াগো কিছুতেই ম্যানির কথা শোনে না, আর সে একা একাই সেখান থেকে চলেও যায়। এদিকে সিডের মনে হয় যে সে একা থাকতে পারবে না, আর তাছাড়াও তার বাচ্চাও দরকার। এই কারণে সে নিজের ফ্যামিলি খোঁজার জন্য আপন মনে একদিকে বেরিয়ে পড়ে। তারপর চলতে চলতে একসময় তার পা পিছলে পড়ে যায় সে একটা গর্তের মধ্যে, আর সেখানে সে 3টে বিশাল সাইজের ডিম খুঁজে পায়। ডিমগুলো দেখে সে ওগুলোর প্রতি ভীষণ মুগ্ধ হয়ে যায়। এমনকি সিড এই ডিমগুলোকেই নিজের বাচ্চা মনে করেছিল। তাছাড়াও সে ডিমগুলোর গায়ে নিজের মতো দেখতে বিভিন্ন ছবি আঁকিবুকি করতে থাকে, আর ডিমগুলোকে নিয়ে নিরাপদে নিজের বাড়িতে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পথিমধ্যেই সেই ডিমগুলো অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যে এবার বোধহয় এই ডিমগুলো ফেটে যাবে। ঠিক তখনই অ্যালি এসে সময় মতো ডিমগুলোকে বাঁচিয়ে ফেলে। ম্যানি তখন সিডকে বোঝায় যে এই ডিমগুলো তো তোমার নয়, ওই ডিমগুলোর মা নিশ্চয়ই ওদেরকে নিয়ে খুবই চিন্তায় আছে। কিন্তু সিড বলে যে না, ওরা আমারই বাচ্চা, ওরা আমার সাথেই থাকবে। তখন ম্যানি সিডকে বলে যে একবার ডিমগুলো ভালো করে দেখো, এগুলো কি তোমার মতো দেখতে, তাই যেখান থেকে ওদেরকে নিয়ে এসেছো সেখানে গিয়ে রেখে আসো। তো কথা মতো সিড ডিমগুলো যেখান থেকে নিয়ে এসেছিল আবারও সেখানেই রেখে আসতে যায়। কিন্তু হঠাৎ করে ভীষণ ঠান্ডা লাগার কারণে সে আর ডিমগুলোকে নিরাপদে রাখার জন্য আবারও গুহার মধ্যে ঢুকে পড়ে। আর আলো পড়তেই সেই ডিমগুলোর ভেতরে সে বাচ্চাগুলোকেও দেখতে পায়। ডিমগুলোকে দেখে সিড ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এজন্য সে খুব আদর করে ডিমগুলোর সঙ্গেই ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে এই ডিমগুলো ফেটে যায়, আর সেখান থেকে বের হওয়া প্রাণীগুলো ছিল অদ্ভুত, কারণ ডিমের ভেতর থেকে বের হয়ে এসেছিল 3টে ডাইনোসরের ছানা, যাদেরকে সিড নিজের সন্তান মনে করেছিল। সিড যা বলছিল বাচ্চাগুলো ঠিক তেমনই অনুসরণ করছিল। সিডের মনে হয় যে তার পরিবার এখন পুরোপুরি সম্পূর্ণ, এদের জন্য সে যা খুশি করতে পারবে। এখন সিড ভাবে যে এই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তাদের এখন খাবার খুঁজতে যেতে হবে। তারপর তাদের ম্যানির বানানো সেই খেলার মাঠে নিয়ে যাওয়া হয়, আর এই ডাইনোসর ছানারা খুবই চঞ্চল ছিল, তাই পুরো খেলাঘরটা তারা তছনছ করে ফেলে। ডাইনোসরদের দেখে অন্য সকল প্রাণীর ছানারা এখান থেকে ছুটে চলে যায়, আর তখনই ম্যানি যত কিছু যত্ন করে বানিয়েছিল তার কিছুই অক্ষত থাকে না। এতে করে ম্যানি আর এলি প্রচণ্ড রেগে গিয়ে সিডকে অনেক বকাবকি করে আর বলে, তুমি এদেরকে কেন এখানে এনেছো, এরা তো ডাইনোসরের বাচ্চা, আমাদের সঙ্গে এরা থাকতে পারবে না। সিড জবাব দেয় যে আমি এদের মা, ওরা আমার সঙ্গেই থাকবে। আর ঠিক তখনই হঠাৎ বিশাল গর্জন শোনা যায়। এই গর্জন ছিল একটা বিশাল ডাইনোসরের, অর্থাৎ এই ডাইনোসর বাচ্চাদের মায়ের, অর্থাৎ মা ডাইনোসর তার বাচ্চাদেরকে নিতে এসেছে। ম্যানি আর এলি এটা বুঝেই পালাতে শুরু করে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। তো এখন মা ডাইনোসর তার বাচ্চাদেরকে খুঁজে পায় এবং তাদেরকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু সঙ্গে সে সিডকেও ধরে নিয়ে যায়।
এটা দেখে ম্যানি আর এলির মনে হয় যে তাদের বন্ধুকে যেভাবেই হোক ফিরিয়ে আনতেই হবে। তো যাত্রাপথে ডিয়াগো দেখতে পায় বিশাল ডাইনোসর সিডকে তুলে নিয়ে যাচ্ছে। সে বুঝতে পারে যে সিড এখন বড় বিপদে পড়েছে। এদিকে ম্যানি যখন সিডকে খুঁজতে বের হয়, এলিও তার পেছনে পেছনে চলে আসে। কিন্তু ম্যানি এলিকে বলে, তুমি প্রেগনেন্ট, তুমি আমাদের সঙ্গে যেতে পারবে না। কিন্তু এলি তার কথা একদমই শোনে না। সে বলে যে আমি নিজের খেয়াল রাখতে পারবো, আর যদি কিছু হয়ে যায় তাহলে কোড ওয়ার্ড দিয়ে তোমাকে জানিয়ে দেব। তারপর সবাই একসাথে একটা বিশাল গুহার ভেতরে প্রবেশ করে। সেখানে তারা এক বিশাল ডাইনোসরের কঙ্কাল পার হয়ে এক রহস্যময় জগতে পৌঁছে যায়। সেখানে একটা বন ছিল যেটাকে কেউ কখনো দেখেনি। এই জঙ্গলটা বরফের নিচে লুকিয়েছিল। এখানে এক বা দুই নয়, বরং অসংখ্য ডাইনোসর ছিল। এমনই এক মুহূর্তে এক ডাইনোসর এক প্রাণীকে মেরে ফেলার আগে ম্যানি আর এলি দৌড়ে এসে তাকে বাঁচিয়ে দেয়। হঠাৎ করে ডিয়াগো সেখানে পৌঁছে যায়। এখানে ম্যানি ডিয়াগোকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? ডিয়াগো উত্তর দেয় যে সেই গল্পটা পরে বলবো, চলো এখান থেকে পালাই। বড় বড় ডাইনোসরের ভিড়ে সবচেয়ে ছোট প্রাণীগুলো একটা জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারে যে এত বড় বড় ডাইনোসরের হাত থেকে বাঁচা অনেক মুশকিল। ঠিক তখনই আরেকটা প্রাণী সেখানে এসে হাজির হয়, যার নাম ছিল বাঘ। সে নিজের তীক্ষ্ণ ছুরি দিয়ে চারপাশের সকল ফাঁদ নষ্ট করে ফেলে এবং সবাইকে নিরাপদে একটা জায়গাতে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছো? এলি আর ম্যানি পাল্টা জানতে চায় যে তুমি কে, আর তুমি এত বছর ধরে এখানে কিভাবে টিকে আছো? এদিকে ডিয়াগো বলে যে আমাদের এক বন্ধুকে একজন মা ডাইনোসর ধরে নিয়ে এসেছে। পায়ের ছাপ দেখে সে বোঝায় যে ওটা সেই মা ডাইনোসর যার 3টে ছানা রয়েছে। নিশ্চয়ই সে সিডকে তুলে এনেছে। বাঘ তখন বলে যে তাহলে মা ডাইনোসরটা প্রথমে সিডকে লাভার ঝর্ণার দিকে নিয়ে গেছে, আর এতক্ষণে হয়তো সিড আর বেঁচে নেই, তাই খুঁজে লাভও হবে না। কিন্তু ম্যানি আর এলি এই কথা একদমই মানতে চায় না। তারা বাঘকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। বাঘ হুঁশিয়ারি করে বলে, আর একটু সামনে গেলেই ডাইনোসরেরা কিন্তু তোমাদের মেরে ফেলবে। এদিকে আবারও সেই কাঠ বিড়ালিকে দেখানো হয় যে কিনা এবার তার বাদাম বাঁচাতে এই বনের মধ্যে ঢুকে পড়েছে। আর এবার তার সাথে আছে সেই মেয়ে কাঠ বিড়ালিটা। দুজনেই জবরদস্ত লড়াই শুরু করে দেয়। আর এদিকে ম্যানির মনে পড়ে যে এলির নিশ্চয়ই অনেক খিদে পেয়ে গেছে, তাই সে একটা ফল পাড়তে যায়। কিন্তু সেই ফলটা সাধারণ কোনো ফল ছিল না, বরং তারা এমন একটা গাছের ফাঁদে পড়ে যায় যেটা প্রায় তাদেরকে মেরেই ফেলতে চলেছিল। ঠিক তখনই সেখানে বাঘ এসে পড়ে এবং সে ওই শেকড়ের ভেতরে ঢুকে ঠিক যেন কোনো বোমা নিষ্ক্রিয় করার মতো লাল নীল তার কেটে সেই ফাঁদটা খুলে ফেলে। অবশেষে বিশাল সেই গাছটা খুলে যায় আর ম্যানি আর এলি নিরাপদে বাইরে বেরিয়ে আসে। এরপর বাঘ বলে যে আমি তোমাদেরকে সাহায্য করব, তবে তার আগে আমার 3টে শর্ত মানতে হবে। প্রথম শর্ত, তোমরা শুধু আমার কথা শুনবে, কোনো প্রশ্ন করবে না। এরপর আমরা দেখতে পাই যে সিড আর সেই ছোট ছোট 3টে ডাইনোসর ছানা একসঙ্গে ঘোরাঘুরি করছে। ঠিক তখনই মা ডাইনোসর তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু সেই 3টে ছানা এসে তাকে বাঁচিয়ে নেয়, কারণ তারা সিডকে নিজেদের মা মনে করেছিল। তারা এখন আসল মা ডাইনোসরকে অনেক দূরে সরিয়ে দেয়। এদিকে বাঘ একটা গল্প শোনায় যে এই ডাইনোসর পার্কের ডাইনোসরগুলো আসলে তেমন ভয়ঙ্কর নয়, তবে এখানে সবচেয়ে ভয়ঙ্কর হলো রুথ নামের একটা ডাইনোসর। যদি রুথ সামনে চলে আসে তাহলে কেউ বাঁচতে পারবে না। সেই সঙ্গে বাঘ রাস্তা দেখিয়ে দেয় আর বলে, যদি তোমাদের সামনে যেতে হয় তাহলে আগে একটা বন পার হতে হবে। সেই বন হলো মৃত্যুর একটা খাদ। সবাই সেই বনটা পার হয়ে আসে আর এরপর সামনে আসে খাই নামের একটা জায়গা, যেখানকার ভেতরের গ্যাস যে কাউকেই পাগল করে দিতে পারে। তাই প্রথমে বাঘ নিরাপদে এলিকে পৌঁছে দেয়। এলিকে একটা কঙ্কালের ভেতরে বসিয়ে দেয় এবং নিজেও সামনে এগিয়ে যায়। তারপর সে ম্যানি আর বাকি বন্ধুদেরকে বলে যে এবার তোমরাও সামনে চলো, সবাই শ্বাস বন্ধ করে থাকো, কারণ সেই জায়গাতে যে গ্যাস ছড়িয়ে পড়েছে সেটা সকল প্রাণীর শ্বাসের সঙ্গে টেনে নেয়। আর এই গ্যাসের কারণে প্রাণীদের কণ্ঠস্বর পাল্টে যায় এবং তারা জোরে জোরে হাসতে থাকে। তখন ম্যানি জিজ্ঞাসা করে যে আমরা কি পাগল হয়ে যাচ্ছি? তখন সেখানে বাঘ বলে যে এখানে হাসতে হাসতে অনেক প্রাণী মারাও গেছে, এই কারণে বাঘ চলে আসে সবাইকে বাঁচাতে। কিন্তু সে নিজেও ভুল করে সেই গ্যাস টেনে নেয়, যার ফলে সে নিজেও অদ্ভুত আচরণ শুরু করে আর জোরে জোরে হাসতে থাকে। এলি ভাবে যে আমি না থাকলে কে এদেরকে বাঁচাবে। সে সবাইকে একত্রিত করে বাইরে নিয়ে আসে। অন্যদিকে সিড তার সেই ছোট ছোট ডাইনোসর ছানাদের খাওয়ানোর জন্য ব্রকলি আর অন্যান্য সবজির ব্যবস্থা করেছিল। কিন্তু ডাইনোসরের বাচ্চারা তো এইসব সবজি বা ফল একদমই খাবে না, আর এগুলো তাদের কেনই বা ভালো লাগবে, কারণ তাদের মা ডাইনোসর তাদের জন্য ননভেজ খাবার নিয়ে এসেছিল। তখন সিড তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এইসব প্রাণীর মাংস খাওয়া একদমই ভালো না, এগুলো কিন্তু তোমরা খাবে না।
কিন্তু ডাইনোসর তো বন্যপ্রাণী, ওরা সিডের কথা একদমই মানে না আর সেই মাংসগুলো খেয়ে ফেলে। মা ডাইনোসর তখন সিডকে বোঝাতে চায় যে এই বাচ্চারা আসলে ডাইনোসর, এগুলো তার বাচ্চা, আর সিড কখনোই তাদের মা হতে পারবে না। ঠিক তখনই অন্য একটা ডাইনোসরের গর্জন শোনা যায়। মা ডাইনোসর তার বাচ্চাদেরকে নিয়ে এবং সিডকে সঙ্গে করে নিয়ে অনেক দূরে চলে যায়। সেখানে আমরা জানতে পারি যে রুথ নামের এক ভয়ঙ্কর ডাইনোসরের পায়ের ছাপ সম্পর্কে, কারণ সে যে কোনো সাধারণ ডাইনোসরের চেয়ে অনেক বেশি বিশাল ছিল। এদিকে ম্যানি, এলি আর বাক রাতটা কোথায় থাকবে সেটাই ভাবতে থাকে এবং তারা নিজেদের লাইফ নিয়ে গল্প করতে থাকে। তখন বাক জানায় যে রুথ একসময় তার একটা দাঁত ছিঁড়ে নিয়েছিল আর সে নিজে ছিল এক ভয়ঙ্কর যোদ্ধা। রুথের সাথে লড়াই করার সময় রুথ তাকে গিলে ফেললেও বাক তখন তার গলার ভেতরেই ঝুলছিল, যতক্ষণ না সে তাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। বাক যখন বাইরে চলে আসে তখন সে রুথের গায়ে পড়ে যায় আর তাকে ধাক্কা দিয়ে পুরো ডাইনোসরদের গ্রামটাই ভেঙে ফেলে। আর এই ঘটনার পরে বাকের একটা নতুন বিশ্বাস তৈরি হয় যে তার জীবনটা রুথের কারণে পুরোপুরি বদলে গেছে। এদিকে মা ডাইনোসর তার বাচ্চাদেরকে নিয়ে চলে যায়, কিন্তু সিড সবার মাঝে একা পড়ে যায়। তবে রাত হয়ে গেলে মা ডাইনোসর সিডকেও তাদের বাচ্চার পাশেই থাকতে দেয়। ওদিকে রাতের বেলা ম্যানির চিন্তা হতে থাকে যে এলি কি সত্যি তাকে আগের মতো ভালোবাসে, সে কি মন থেকে এলির যত্ন নিচ্ছে। এই ভাবনা তাকে এতটাই কষ্ট দেয় যে সকালবেলা উঠে সে এলির পাশে চলে যায়। অন্যদিকে সেই দুই কাঠবিড়ালির শুরু হয় তাদের ভালোবাসার কাহিনী। যারা একসময় একে অপরকে সহ্য করতে পারত না, তারাই এখন একে অপরের প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে। এদিকে পরদিন সকালে বাক সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সিডকে নিশ্চয়ই কোনো ডাইনোসর মেরে ফেলেছে, হয়তো খেয়েও ফেলেছে। কিন্তু ম্যানি ও তার বন্ধুরা বাকের কথা একদমই মানতে চায় না। তারা বলে এখন এসব ভাববার সময় নেই, আমরা আমাদের বন্ধুকে না নিয়ে এখান থেকে যাব না। এদিকে সেই দুই কাঠবিড়ালির প্রেমের গল্প এগিয়ে চলছে, আর অন্যদিকে বাকি সব প্রাণীরা এক ভয়ঙ্কর পাহাড় পাড়ি দেওয়ার চেষ্টা করছে। তখন সেই পাহাড়ে একটা ধস নেমে যায়। এলি নিজেকে কোনো রকমে উপরে নিয়ে আসে, কিন্তু ম্যানি আর বাকিরা পাথর খসিয়ে নিচে পড়ে যায়। তাদের চিৎকার শুনে চারপাশ থেকে ছোট ছোট ডাইনোসরেরা ছুটে এসে হাজির হয়। আর এদিকে বাক সবাইকে তার পরিকল্পনার কথা জানায়, কিন্তু ম্যানি এলি আর ডিয়াগোকে বলে যে তোমরা এখানেই থাকো। তবে বাক বাকি দুজনকে নিজের সাথে চলতে বলে, কারণ তাদের এখন সিডকে উদ্ধার করতে যেতে হবে। এদিকে এলি বোঝানোর চেষ্টা করে যে তার বাচ্চা যে কোনো সময় দুনিয়াতে চলে আসতে পারে। ওদিকে বাক ভুল পথে চলে যায় আর সেই সুযোগে সবচেয়ে বড় ডাইনোসরটা তার পেছনে পড়ে যায়। এদিকে সিড দৌড়াতে দৌড়াতে অনেকগুলো লাভার কাছে পৌঁছে যায়, আর ঠিক তখনই বাক ডাইনোসরদের পিঠে এসে হাজির হয়ে যায় সিডকে বাঁচাতে। এদিকে ম্যানি আর ডিয়াগো চেষ্টা করছিল ডাইনোসরদের এলির কাছে যাওয়া থেকে আটকাতে। এমন সময় এলি প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছিল। ম্যানি তাকে শান্ত হতে বলে আর বলে তুমি শুধু নিঃশ্বাস নিতে থাকো। অন্যদিকে বাক ডাইনোসরের পিঠে উঠে যুদ্ধে নেমে যায়, আর সকল ডাইনোসরকে এক এক করে হারিয়ে সে এগিয়ে যেতে থাকে। ওইদিকে ডিয়াগো এবং বাক ছোট ছোট ডাইনোসরগুলোকে এলির আশেপাশে ঘেঁষতে না দেবার জন্য লড়াই করতে থাকে। এক পর্যায়ে বাক সিডকে নিয়ে উড়ে চলে যায় নিরাপদে। অবশেষে ম্যানি এলির কাছে পৌঁছে যায়। প্রথমে সে দেখে যে ছোট্ট হাতির বাচ্চা জন্ম নিয়েছে। তারা সবাই মিলে বাচ্চাটার একটা সুন্দর নাম রেখে দেয়। সবাই মিলে আনন্দ করে, কারণ বাচ্চাটার জন্ম যেন এক নতুন আলো এনে দিয়েছে সকলের মনে। আর তখনই সেখানে সিড এসে উপস্থিত হয়। সে এসে ছোট্ট বাচ্চাটাকে দেখে আবেগে ভেসে যায়। সে বলে যে তোমরা জানো না আমি তোমাদেরকে কতটা মিস করেছি। সবাই বলে যে এখন সময় হয়েছে নতুন জীবনের দিকে পা বাড়ানোর। এমন সময় দেখা যায় যে নতুন একটা ডাইনোসর তাদের দিকে এগিয়ে আসছে। এটা সেই ভয়ঙ্কর ডাইনোসর রুথ। ম্যানি তখনই সিদ্ধান্ত নেয় যে তারা সবাই মিলে যেভাবে হোক রুথের হাত পা আর মুখ বেঁধে ফেলবে। তো কথা মতো তারা এমনটাই করে, কিন্তু সবাই এখান থেকে যখন পালাতে চলেছিল ঠিক তখনই ভুলবশত সিডের পা থেকে রুথের বাঁধা একটা দড়ি ছিঁড়ে যায়, আর রুথ আবারও মুক্ত হয়ে পড়ে। এবার কে বাঁচাবে সবাইকে? তাদের সামনে তো কেউ ছিলই না। এরা সবাই এখন রুথের খাবার হতে চলেছিল, কিন্তু তখনই সেই মা ডাইনোসর এসে হাজির হয়। সে রুথকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর রুথ নিজের বিশাল দেহের তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তখন দেখা যায় যে মা ডাইনোসর সিডকে নিয়ে এসেছে, আর তার সঙ্গে এসেছে ছোট ছোট বাচ্চা ডাইনোসরেরাও। তো যাবার আগে সিড এই তিনটে বাচ্চার সঙ্গে দেখা করে এবং সুন্দরভাবে তাদের কাছ থেকে বিদায় নেয়। এমন সুন্দর পরিবার দেখে ওরা সবাই ইমোশনাল হয়ে পড়ে। আর তখনই ম্যানি বাককে বলে যে আমাদের সঙ্গে চলো। বাক যেতে রাজি হয়ে যায়,
কিন্তু যাওয়ার ঠিক আগ মুহূর্তে যখন সবাই এই ভয়ঙ্কর জায়গা থেকে বের হয়ে আসছে, তখনই হঠাৎ করেই আবারও রুথের গর্জন শোনা যায়। সে বলে, তুমি শুধু সবাইকে বিদায় জানিয়ে দিও, আমি আর সামনে যেতে পারবো না, আমার জীবন এখানেই শেষ হবে। যদি রুথের কোনো শত্রু না থাকে তবে সে নিজেই বাইরে বেরিয়ে আসবে, আর যদি না আসে তাহলে বুঝে নিও আমি এখানেই থেকে গেছি। যদি আমার লাইফে কোনো শত্রু না থাকে তাহলে আমিই বা কী করব? এই কথাগুলো শুনে ওরা সবাই এই বিষয়টা মেনে নেয়। এরপর বাঘ সেই জায়গাটার প্রবেশদ্বার বন্ধ করে দেয় যাতে করে কেউ আর ভেতরে বা বাইরে যেতে আসতে না পারে। বাইরে এসে সিড সবাইকে জানায় যে বাঘ ভেতরে রয়ে গেছে, ওখানেই ওর জীবন। এরপর সে বলে যে আমি এই গ্রুপটাকে ছেড়ে আর কোথাও যাব না। তারপর সকল প্রাণীরা আবারও একসাথে ম্যানির সম্মানে ফিরে চলে আসে। সবাই মিলে ম্যানির বানানো সেই খেলার মাঠটা ভালোভাবে আবারও গড়ে তোলে। এরপর আমরা দেখতে পাই যে সেই কাঠবিড়ালি কাপলকে, যেখানে ফিমেল কাঠবিড়ালিটা তার সঙ্গী ছেলে কাঠবিড়ালিটাকে কাজে লাগিয়ে অনেক ভালো কিছু করে ফেলেছে, কিন্তু সেই ছেলে কাঠবিড়ালিটা তার নিজের অ্যাক্রন ফলটা নিয়ে চিন্তায় বিভোর হয়েছিল। এমন সময় সে আবারও একটা অ্যাক্রন ফল দেখতে পায় আর সেটার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন সে মেয়ে কাঠবিড়ালি তাকে থামানোর চেষ্টা করে এবং এবার সে তাকে শক্ত করে ধরে ফেলে। তারা যখন স্টোনের উপরে দাঁড়িয়েছিল, যেটা ছিল একদমই হাওয়ায় ভাসমান, তবুও দুজনের কেউই কিছুতে হাল ছাড়ছিল না। এদিকে কাঠবিড়ালিটার ঠিক কাছে এসে পড়ে সেই ফলটা, কিন্তু তখনই আকাশ থেকে আগুনের একটা টুকরো পড়ে যায়, যার ধাক্কায় দুজনেই নিচে পড়তে থাকে আর কাঠবিড়ালিটা ভীষণ জোরে চিৎকার করে ওঠে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি শীঘ্রই এর পরবর্তী পর্ব নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।